হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং সবাইকে। তো আজকে থেকে আমি শুরু করতে চললাম এবিটিএ টেক্সট পেপারের সলিউশন। তোমাদের প্রিপারেশানটা যাতে আরও বেটার হয় এই জন্যই আমি এই টেক্সট পেপারের সলিউশনগুলো শুরু করলাম। চলো তাহলে কথা না বাড়িয়ে আমি শুরু করছি আজকের ক্লাস। আমরা করছি পেজ নাম্বার 33 থেকে। কোশ্চেন নম্বর 1 কি বলা হয়েছে, একটি সাবানের বুদবুদকে 16 ভোল্ট বিভবে আহিত করা হলো। যদি এর ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তাহলে বিভব কত হবে? 16 ভোল্ট, 8 ভোল্ট, 4 ভোল্ট, 32 ভোল্ট। আচ্ছা দেখো, বিভবের সঙ্গে ব্যাসার্ধের যে সম্পর্ক সেখান থেকেই আমরা এই অঙ্কটা সমাধান করতে পারবো। কোশ্চেন নম্বর 1, তাহলে একটা গোলকের জন্য বিভবের রাশিমালা আমরা কি জানি স্যার? দেখবো আমরা জানি গোলকের বিভব ভি ইজিক্যাল টু কে কিউ বাই আর, অর্থাৎ বিভবের সঙ্গে ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই না? এবার আমাদের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে বিভব কি হবে? ভি সমানুপাতি 1/r যদি হয়, এবার এটা দ্বিগুণ করলে বিভব স্বাভাবিকভাবেই অর্ধেক হয়ে যাবে, তাই না? এটাকে আমরা ম্যাথামেটিক্যালি প্রমাণও করতে পারি, অথবা তোমরা সরাসরি এটা যেহেতু দ্বিগুণ করা হয়েছে এটা অর্ধেক হবে। হ্যাঁ, এবার ম্যাথামেটিক্যালি প্রমাণ করতে গেলে v1/v2 করে নিতে হবে। v1/v2, তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক r2/r1। ঠিক আছে, v1টা কত দেওয়া হয়েছে? 16, এটা দেওয়া হয়েছে 16। v2টা আমরা বের করব, আর r2টা দ্বিগুণ করা হয়েছে। তাহলে এটা 2r, আর এটাকে r1টাকে লিখবো r, তাহলে r কেটে গেল। আমরা লিখব v2 ইজিক্যাল টু 16/2 ইজিক্যাল টু 8। এটা হলো ম্যাথামেটিক্যাল প্রমাণ। আর আমরা সরাসরি এটা মনে রাখবো, r2 দ্বিগুণ করা হলে ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে বিভব অর্ধেক হয়ে যাবে। তাহলে এটা হবে বিভব অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ অর্ধেক হবে। তাহলে কত হবে? এটা 8 ভোল্ট। এটা আছে অপশান বিতে। এরপর চলে গেলাম আমি কোশ্চেন নম্বর 2। কী বলা হয়েছে, একটি কার্বন রোধকের রোধ 10⁶ ওহম, তৃতীয় বলয়ের বর্ণ হবে হলুদ, সবুজ, নীল, বেগুনি। তো এই কার্বন রোধকের যে সমস্যাগুলো সেগুলো আমরা কিভাবে সমাধান করব স্যার? দেখো, এই কার্বন রোধকের সমস্যাগুলো সমাধান করার নিয়ম হচ্ছে যে কার্বন রোধকের যে রোধ সেটা সাধারণত এরকমভাবে দেওয়া থাকবে। একটা কার্বন রোধকের রোধ এ বি ইন্টু 10⁻n। এইভাবে আমাদের আগে রোধটাকে লিখে নিতে হবে, বা এইভাবেই রোধটা দেওয়া থাকবে। তাহলে এখানে এ কি স্যার? এ হচ্ছে প্রথম বর্ণ, হ্যাঁ, যার সংখ্যাটা আমরা এখানে বসাবো। সংখ্যাটা না বলে আমি অঙ্ক বলি, ওর জন্য যত অঙ্ক আমরা সিলেক্ট করে রেখেছি। বিটা কি স্যার? বিটা হলো দ্বিতীয় বর্ণ, এরও অঙ্কটা আমরা বসাবো। এরপরে সি, এটা হলো তৃতীয় বর্ণ। ঠিক আছে, এই তৃতীয় বর্ণটা কি করব? তৃতীয় বর্ণটার অঙ্কের সমান 0 আমরা পাশে বসাবো। এবার দেখো, আমাদের অঙ্কটাতে দেওয়া আছে কার্বন রোধক কত? কার্বন রোধক 10⁶ ওহম, এটা দেওয়া আছে। তাহলে একে আমাদের সর্বপ্রথম এই রূপে প্রকাশ করে নিতে হবে। তাহলে কিভাবে এই রূপে আমরা একে প্রকাশ করতে পারি? এটাকে এরকম করতে পারি 10 × 10⁵ ওহম। তাহলে ব্যাপারটা একই হলো, বুঝে গেছে? এরপরে এই যে প্রথম বর্ণ, দ্বিতীয় বর্ণ, তৃতীয় বর্ণ, এর জন্য আমরা অঙ্ক লিখে রেখেছি। সেই অঙ্কটা কত?
এর জন্য আবার একটা ট্রিক্স জানতে হবে। এটা তো গেল ফান্ডামেন্টাল নিয়ম। এবার বর্ণগুলোর জন্য আমরা যে ট্রিক্সটা লিখব সেটা হচ্ছে, দেখো, বিবি রয়, বি রয়, গ্রেট বয়, ভেরি গুড ওয়ার্ক। ঠিক আছে, সাতটা বইয়ের মধ্যে এই ট্রিক্সটা দেওয়া আছে। বিবি রয়, গ্রেট বয়, ভেরি গুড ওয়ার্ক। এবার বি মানে কি স্যার? বি মানে হলো আমাদের ব্ল্যাক। বি মানে ব্ল্যাক। এরপরে আরেকটা বি মানে ব্রাউন। আর এখানে আর মানে রেড। তারপরে ও থেকে অরেঞ্জ। তারপরে ওয়াই থেকে ইয়েলো। গ্রেড থেকে হয়ে গেল আমাদের গ্রিন। আর বয়ের বি থেকে ব্লু। তারপরে ভেরি থেকে ভায়োলেট। গুড থেকে গ্রে। আর ওয়ার্ক থেকে হোয়াইট। এই গেল আমাদের সেই কোডিং। এরপর এই কালার কোডিংগুলোর জন্য যে ডিজিটগুলো সেগুলো কি স্যার? ব্ল্যাকের জন্য 0, এটার জন্য 1, এখানে 2 3 4, 2 3 4, ওকে, 2 3 4। গ্রিনের জন্য 5, তারপরে 6 7 8 9, ওকে। এবার দেখো আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে 1 কোনটা স্যার? এটা। তার মানে প্রথম বর্ণটা আমাদের হয়ে যাবে ব্রাউন, খয়েরি। আচ্ছা, তারপরে 0 কোনটা স্যার? ব্ল্যাক, কালো। এরপরে 10-এর ঘাতে কয়টা পাওয়ার আছে? আমরা অতগুলো, তৃতীয় বর্ণটার জন্য অতগুলো 0 বসিয়েছি, তাই না? তাহলে 5 কোনটা স্যার? 5 হলো, দেখো, গ্রিন। তার মানে আমাদের যে উত্তর সেটা হবে গ্রিন, সবুজ। এর জন্য আমরা 5টা 0 বসাই। ঠিক আছে, তাহলে উত্তর হলো অপশান বি। 2-এর হয়ে গেল অপশান বি। ঠিক আছে, এরপর আমি চলে গেলাম কোশ্চেন নম্বর 3। কী বলা হয়েছে? এ ও বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হবে 2 ভোল্ট, 46 ভোল্ট, 3 ভোল্ট, 0.2 ভোল্ট। আচ্ছা, আগে যে চিত্রটা দেওয়া আছে সেটা অঙ্কন করতে হবে। এই গেল আমাদের সার্কিট। এবার এটা হচ্ছে 20 ওহম, এটা 10 ওহম, এটাও 10 ওহম। আর এই ব্যাটারিটা 20 ভোল্ট, এই ব্যাটারিটা 50 ভোল্ট। ঠিক আছে, তো এ আর বি বিন্দু এর মধ্যে আমাদের বিভব পার্থক্য কত সেটা বের করতে হবে। তো এটাকে আমরা প্রথমত কেসিএল কেভিএল অ্যাপ্লাই করে দেব। তাহলে কিভাবে হবে? আমরা এই যে বড় ব্যাটারি, এখান থেকে একটা কারেন্ট বের করছি, সেটা হলো I1। এখান থেকে I1 কারেন্ট বের হলো, এদিক থেকে আসবে। তাহলে এখানে দুটো রাস্তা পাবে। এখান থেকে I1 কারেন্ট বের হলো, I1 কারেন্ট এখানে এসে সে দুটো রাস্তা পাবে। এদিকে যে কারেন্টটা যাবে সেটা মনে করছি আমি I2, এদিকে যে কারেন্টটা যাবে সেটা I3। এবার I3 কারেন্ট এদিক দিয়ে এখানে চলে আসবে, I2 কারেন্ট এদিক দিয়ে যাবে। এই দুটো কারেন্ট আবার এখানে এসে মিট করবে, তারপরে আবার I1 রূপে রিটার্ন যাবে। এইখানে তাহলে I2 আর এইখানে I3। আমরা শুধুমাত্র এই বড় ব্যাটারিটা থেকেই কারেন্টটা বের করব, তাতেই সুবিধা। চলো, এটা এইভাবে আছে। এবার এটা আমাদের প্রথম লুপ, এটা দ্বিতীয় লুপ, নামও দিতে পারি আমরা। প্রথম লুপ, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এইভাবেই সমাধান করে নেব। এবার আমরা ডাইরেকশন দেব। আমরা সবসময় ঘড়ির কাঁটার দিকেই ডাইরেকশনটা নিই, এইভাবে ডাইরেকশনটা দিলাম।
তাহলে প্রথম লুপের জন্য আমরা কেভিএল অ্যাপ্লাই করব। প্রথম লুপের জন্য কেভিএল ব্যবহার করে পাই। ঠিক আছে, আচ্ছা দেখো প্রথম লুপে কারেন্ট এখানে এই ডাইরেকশানে যাচ্ছে আর এখানে এই ডাইরেকশানে যাচ্ছে। তাহলে এখান থেকে শুরু করি। এখানে i3 কারেন্ট যাচ্ছে 10 ওহম রোধ। আমাদের ডাইরেকশন, কারেন্টের ডাইরেকশন একই, তাহলে পজিটিভ নেব। 10i3, এরপরে ব্যাটারির নেগেটিভ প্রান্ত পেয়েছি -20। তারপরে এইখানে এই রোধের মধ্যে আমাদের ডাইরেকশন নিচে, কারেন্টের ডাইরেকশন উপরে, অপোজিট আছে, তাহলে -10i2 = 0। এবার এটাকে সমাধান করলে 20টা এদিকে নিয়ে যাব। 10i3 -10i2 = 20। 10 যদি কমন নিয়ে বাদ দিয়ে দিই তাহলে i3 - i2 = 2। এটা গেল 1 নম্বর সমীকরণ। এরপরে দ্বিতীয় লুপে কেভিএল ব্যবহার করে পাই। এটার আমরা এখান থেকে শুরু করছি, কারণ ডাইরেকশন আর কারেন্টের ডাইরেকশন আর আমাদের ডাইরেকশন একই। তাহলে এখানে হবে আমাদের 20i1 আর এটাতে আমাদের ডাইরেকশন, কারেন্টের ডাইরেকশন একই, তাহলে +10i2 আর মাইনাস এটা নেগেটিভ প্রান্ত পাবো 50 = 0। এইখান থেকে তাহলে আমরা বলতে পারি এটাকে এই পারে করবো আর 10 কমন নিয়ে নেব। তাহলে থাকবে 2i1 + i2 = 5। এটাকে এই পারে করে 10 কমন নিয়ে বাদ দেওয়া হয়েছে। তাহলে এইবার সমীকরণগুলোকে যদি আমরা লক্ষ্য করে দেখো, এখানে i3 i2, এখানে i1 i2, তাহলে এইভাবে সমাধান করা টাফ। সেই জন্য আমরা এই যে পয়েন্ট বি পয়েন্ট, সেখানে কেসিএল অ্যাপ্লাই করব। কেসিএল অ্যাপ্লাই করলে আমরা দেখতে পাচ্ছি এটা এন্টারিং কারেন্ট আর এটা এই দুটো আউটগোয়িং কারেন্ট। অতএব আমি বলতে পারি i1 = i2 + i3, তাই না? এবার এই সম্পর্কটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে কি হবে স্যার? 2i2 + 2i3, হ্যাঁ, এটাকে 2 দিয়ে গুণ, এটা থাকবে +i2 = 5। ওকে, এবার এই দুটো যোগ হয়ে যাবে, তাই তো? তাহলে আচ্ছা, আমরা প্রথমে i3টা এদিকে লিখছি 2i3 আর এটা হলো 3i2 = 5। এবারে কি করতে হবে স্যার? এবারে আমাদের বের করতে হবে i2টা, কারণ i2টাই আমাদের দরকার। তাহলে i3টাকে বাদ দিতে হবে। তো এই সমীকরণটাকে আমি কি করছি, 2 দিয়ে গুণ করে দিচ্ছি। এইটাকে আমি বললাম 2 নম্বর। এইবার 1 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করে দেব। 1 নং × 2 - 2। আচ্ছা, তাহলে দেখো কি হচ্ছে। এটাকে 2 দিয়ে গুণ করলে 2i3 মাইনাস আমি এটাকে 2 দিয়ে গুণ করব, তাহলে 2i2 আর এটা হয়ে গেল 4। এবার এটা 2i3 প্লাস কত 3i2 আর এইটা হলো প্লাস 5। এরপরে বিয়োগ করতে হবে। এটা বিয়োগ, এটা বিয়োগ, এটা বিয়োগ, তাহলে এটা কেটে গেল। এখানে থাকছে -5i2 আর এখানে থাকলো -1, মাইনাস মাইনাসে কেটে যাবে। অতএব i2 = আমরা পাবো 1/5। হ্যাঁ, i2 = তাহলে আমাদের বেরোয়ছে 1/5 ভোল্ট দেওয়াই ছিল, তাহলে এটা i2 কারেন্ট এম্পিয়ারে বেরোবে। এরপরে আমাদের বের করতে হবে এ বি এর মধ্যে বিভব কত। এখানে বিভব কত, তাহলে বিভব কত হবে VAB = IR। এই ফর্মুলা ব্যবহার করব। আইটা কত 1/5,
ইন্টু আর 8টা কত, 8টা হচ্ছে 10, তাহলে কাটাকাটি করে দিলে 2 ভোল্ট। তো এই অপশানটা আছে আমাদের অপশান এতে। তাহলে এ বি তারের যে বিভব সেটা আমরা পাচ্ছি 2 ভোল্ট। এরপর আমরা আলোচনা করব এই অঙ্কটির দ্বিতীয় সমাধান নিয়ে। দ্বিতীয় সমাধানটা করার জন্য আমরা কি করব, যে এই যে এ পয়েন্ট আছে, এ পয়েন্টের জন্য আমরা এই যে 3টা রাস্তা পাচ্ছি, এটা 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 ধরবো যে এই এ পয়েন্টে সব কারেন্টগুলো আসছে, ঠিক আছে, এটা শুধুমাত্র আমরা ধরবো। এবার যদি রেজাল্টটা মাইনাস আসে তাহলে বুঝতে হবে যে আমাদের ডাইরেকশনটা ভুল হয়েছে। আর এই যে এ পয়েন্টের বিভব সেটাকে আমরা ভি ধরে নেব, আর বি পয়েন্টের যে বিভব সেটাকে আমরা 0 ধরে নেব। এরপরে এইখানে তাহলে সব কারেন্টের সমষ্টি অর্থাৎ কেসিএল ব্যবহার করলে আমরা কী পাবো, 0। তাহলে দেখো এখানে 20 ভোল্ট থেকে একটা কারেন্ট আসছে, তাহলে এটা হবে 20 মাইনাস ভি বাই রেজিস্ট্যান্স কত 10, প্লাস এইখানে 50 ভোল্ট থেকে একটা কারেন্ট আসছে, 50 মাইনাস ভি বাই 20, প্লাস এখানে 0 ভোল্ট ছিল, 0 মাইনাস ভি বাই 20 বাই 10, তাই তো, এটা 10 দেওয়া আছে, হ্যাঁ, ইজিক্যাল টু 0। এবারে এটাকে সমাধান করতে হবে। কি হয়, লসাগু হয়ে গেল 20, আচ্ছা তাহলে এটা হলো 20 মাইনাস 2v প্লাস 50 মাইনাস ভি, আর এখানে মাইনাস 2v, তাহলে এটা হচ্ছে 5, আর এটা দিকে থাকবে 10 মাইনাস 5v বাই 20, এদিকে 0 এদিকে 0, এটা এদিকে করলে 10 মাইনাস 5v ইজিক্যাল টু 0, এটাকে এদিকে নিয়ে যাব, অতএব 5v ইজিক্যাল টু 10, অতএব v ইজিক্যাল টু 2 ভোল্ট, হ্যাঁ 2 বেরোবে। আচ্ছা করে দিচ্ছি, 10 বাই 5 ইজিক্যাল টু 2, তাহলে আমরা এই এ বিন্দুর বিভব যেটা ভি ধরেছি সেটাকে পেয়ে গেলাম 2 ভোল্ট। এইভাবে আমরা এটাকে সমাধান করতে পারি, অথবা যারা কেসিএল কেভিএল অ্যাপ্লাই করে অভ্যস্ত তারা ওইভাবে অঙ্কটাকে সমাধান করতে পারো। তাহলে এটা হবে অপশান এ নাম্বার। এরপর আমি শুরু করলাম কোশ্চেন নম্বর 4। কী বলা হয়েছে, এন সংখ্যক পাকযুক্ত 10 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তাকার পরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার প্রবাহ যাচ্ছে। পরিবাহীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র 4 পাই × 10⁻6 টেসলা হলে এন এর মান কত হবে? 20, 10, 2, 1। আচ্ছা, একটা বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা সেটা কি হয় স্যার, এন সংখ্যক পাকের জন্য। হ্যাঁ, কোশ্চেন নম্বর 4, তাহলে বি এর যে রাশিমালা সেটা হয় μ0 ni বাই 2r। এটা এই এনটাকে আমাদের নির্ণয় করতে বলেছে, বুঝে গেছে? তাহলে এন সমান সমান কী হবে? দেখো, যদি আমরা এটাকে ক্যালকুলেশনটা করেই নিই, এন ইজিক্যাল টু বি ইন্টু, আচ্ছা ভেক্টর চিহ্নটা দেওয়ার দরকার নেই এখানে, এন ইজিক্যাল টু আমরা মান নিয়ে কাজ করব 2r μ0 i। এটা এই এনটা বের করছি, বি এর মান কত 4 পাই ইন্টু 10⁻⁻7, সরি 10⁻⁻6, আর 2 ইন্টু আর কত দেওয়া আছে 10 ইন্টু 10⁻⁻2, এটা হলো ব্যাসার্ধ। আর নিচে μ0 মান 4 পাই ইন্টু 10⁻⁻7, আর আইটা কত 1 অ্যাম্পিয়ার। আচ্ছা, এটা 1 অ্যাম্পিয়ার 1। এবারে দেখো, এটা কেটে যাবে, 10⁻⁻7 10⁻⁻6, তাহলে 10⁻, এখানে সরি এখানে -1 থাকবে, এটা উপরে চলে গেলে 10 হবে, আর এখানে 10⁻⁻1 থাকবে। এই দুটো কাটাকাটি করলে 10⁻⁻1 থাকবে।
আর এই 10⁻⁻1 এই 10⁻⁻1 আবার কেটে যাবে। তাহলে ওভারঅল কি থাকছে, এখানে 2 থাকছে, এখানে শুধু 2 থাকছে। তো পাক সংখ্যা কত বেরোলো, 2। এটা আছে আমাদের অপশান সিতে। এই গেল আমাদের কোশ্চেন 4। এরপরে আমি চলে গেলাম কোশ্চেন নম্বর 5। কী বলা হয়েছে, যে কোনো সময় টিতে একটি কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ ফাই AT² + BT + C, যেখানে ABC হলো ধ্রুবক, কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল যে সময় শূন্য হবে তা হলো B/A - B/A B/2A - B/2A। আচ্ছা, তো এই ধরনের অঙ্কগুলো যেখানে কারেন্টকে ফ্লাক্সকে একটা সমীকরণ রূপে দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমাদের যে ফ্যারাডের ফর্মুলা সেটা ব্যবহার করব, আবিষ্ট তড়িৎচালক বল সংক্রান্ত ফ্যারাডের যে ফর্মুলা সেটা ব্যবহার করব। কোশ্চেন নম্বর 5, তাহলে আবিষ্ট তড়িৎচালক বল ই এর যে রাশিমালা কী হয়, -dφ/dt। এবার এই মাইনাসটা আমরা যখন মান নিয়ে ক্যালকুলেশন করব, নেগলেক্ট করতে পারি, আবার রাখতেও পারি, রাখলেও কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে d/dt, আর আমাদের ফাই এর মান কত দেওয়া আছে, AT² + BT + C, এখানে একটা মাইনাস, তাই তো, মাইনাসটা নিয়েই আমরা চলো ক্যালকুলেশনটা করছি। হ্যাঁ, মাইনাসটা বাইরে থাকছে, তাহলে এটার ডেরিভেটিভ করলে কি হবে, এটার ডেরিভেটিভ করলে এটা কমন যাবে, আর এটা হলো 2t, আর এখানে হলো B1, আর এটা তো হয়ে গেল 0। তো এই তড়িৎচালক বলটাকে আমরা 0 করব, সেই সময়টা বের করতে হবে, বা এটাকে যদি গুণ করে দিই তাহলে -2AT হচ্ছে, আর -B, তারপরে এটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে এটা হলো 2AT = -B, অতএব T = -B/2A। এটা আছে আমাদের অপশান ডিতে। যদি কেউ মাইনাসটা বাদ দিয়ে করে তবু একই রেজাল্ট আসবে। 5 নম্বর কমপ্লিট। এরপরে চলে যাবো আমরা কোশ্চেন নম্বর 6। কী বলা হয়েছে, একটি এলআর বর্তনীর পরবর্তী ভোল্টেজ ও পরবর্তী প্রবাহের দশা পার্থক্য 45 ডিগ্রি। বর্তনীর মোট প্রতিরোধ কত, 2R, 4R, √2R আর। আচ্ছা, এলআর বর্তনীর ক্ষেত্রে আমাদের যে ক্ষমতা গুণকের রাশিমালা, সেখান থেকে আমরা এই জেড বের করতে পারবো, জেড অর্থাৎ প্রতিরোধ এর যে রাশিমালা বের করতে পারবো। যদি অ্যাঙ্গেলটা দেওয়া থাকে তাহলে আমাদের এই ফর্মুলাটা ব্যবহার করাই সুবিধা। কোশ্চেন নম্বর 6 লিখব, এলআর বর্তনীর যে প্রতিবাধা, হ্যাঁ, আচ্ছা, এলআর বর্তনীর ক্ষমতা গুণক আগে লিখি, এলআর বর্তনীর ক্ষমতা গুণক, প্রতিবাধাটা আমরা নির্ণয় করব, ক্ষমতা গুণক cos θ = R/Z। এই জেড হচ্ছে প্রতিবাধা বা প্রতিরোধ, হ্যাঁ, যেটাই আমরা বলি। তো আমরা এটা নির্ণয় করব, Z = R/cos θ। তাহলে R/cos θ কত, cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি মানে 1/√2। তো 1/√2, 1/√2, এই √2টা চলে যাবে উপরে, তাহলে এটা হচ্ছে √2R। তাহলে জেড যে প্রতিবাধা সেটা আমরা √2R, এটা আছে অপশান সিতে। এরপরে 7 নম্বর কী বলা হয়েছে, সাইনধর্মী প্রবাহের পরবর্তী প্রবাহের শীর্ষমান ও আরএমএস মানের অনুপাত কত হবে। একদম লাড্ডু কোশ্চেন। তাহলে আরএমএস মান আর আমাদের যে শীর্ষমান এর মধ্যে কিসের সম্পর্ক আছে, 7। VRMS = V0/√2, তাই না, V0টা কিসের, শীর্ষমান, এখান থেকে সিম্পল অনুপাতটা বের করতে হবে। তাহলে একদম আমরা ছোট ছেলেদের মতো ক্যালকুলেশন করে করছি, তাহলে এটা হবে √2 VRMS, আর এটা হলো V0, এটা এদিকে নিয়ে যাব, তাহলে এদিকে থাকছে √2, এটাকে এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে V0/VRMS কত হলো, √2:1, তাহলে এর নিচে কিছু নেই মানে আমরা 1 লিখতে পারি, অতএব V0/VRMS
√2:1। এটা কত নম্বর আছে? এটা আছে অপশান বিতে, অপশান বিতে। এরপরে কোশ্চেন নম্বর 8, তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রে একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তি কী অনুপাতে বণ্টিত হয়? C:1, C²:1, 1:1 এবং √C:1। আচ্ছা, এটা চলে গেল আমাদের একদম তড়িৎচুম্বকীয় তরঙ্গের কোশ্চেন। সেখানে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে আমরা জানবো যে এর যে ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড এর শক্তি সেটা সমান সমান থাকে, অর্থাৎ 1:1 হবে এর অনুপাত। তাহলে কোশ্চেন নম্বর 8 হয়ে গেল 1:1। ওকে, কোশ্চেন নম্বর 8 লিখব তড়িৎ চুম্বকীয় তরঙ্গে তড়িৎ চুম্বকীয় তরঙ্গে তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্রের শক্তির অনুপাত 1:1। এটা আছে অপশান সি। এরপরে কোশ্চেন নম্বর 9, তড়িৎচুম্বকীয় তরঙ্গের উৎপত্তি হয় কি কি অপশান দেওয়া আছে দেখো। স্থির আধানের জন্য, সমবেগে গতিশীল আধানের জন্য, ত্বরণ সহ গতিশীল আধানের জন্য এবং আধানহীন কণার জন্য। একদম ইজি কোশ্চেন। আমরা জানি যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ তখনই উৎপন্ন হবে যদি আমাদের পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ড আমরা তৈরি করতে পারি। তাহলে পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে গেলে আমাদের পরিবর্তনশীল কারেন্ট দরকার। তো এক্ষেত্রে গতিশীল ত্বরণ সহ গতিশীল আধানের জন্য এটা সম্ভব। তাহলে 9 নম্বর হয়ে গেল অপশান সি, ত্বরণ সহ গতিশীল আধানের জন্য। কারণ ত্বরণ সহ গতিশীল আধান আমাদের পরিবর্তনশীল কারেন্ট সৃষ্টি করবে, পরিবর্তনশীল কারেন্ট পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। এইভাবে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের সৃষ্টি হয়। কোশ্চেন নম্বর 10, কী বলা হয়েছে? নিচের কোনটি দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সীমা? সিম্পল 4টা অপশান দেওয়া আছে। আমরা জানি সেটা 4000 থেকে 7000 আংস্ট্রমের মধ্যে থাকে। তো এইখানে যেটা অপশান এর সঙ্গে ম্যাচ করবে সেটা হলো অপশান এ, 4000 থেকে 7000 আংস্ট্রম। ওকে, 4000 থেকে 7000 আংস্ট্রম। এরপর চলে যাব আমরা কোশ্চেন নম্বর 11, সেটা হচ্ছে দাবি আর যুক্তি। দেখো দাবি কি দেওয়া আছে। যখন দুটি বস্তুর মধ্যে আধানের আদান প্রদান ঘটে তখন আধানের মোট পরিমাণ সংরক্ষিত থাকে কিন্তু কিছু পরিমাণ শক্তির হ্রাস হয়। আচ্ছা, তারপরে দাবি কি দেওয়া আছে? কিছু পরিমাণ শক্তি তাপ ও অন্যান্য শক্তিতে রূপান্তরিত হয়। একদম দুটোই সঠিক, কারণ যখন দুটো বস্তুর মধ্যে আধানের আদান প্রদান ঘটবে আধানের মোট পরিমাণ কিন্তু সংরক্ষিত থাকে, আধান সৃষ্টি বা ধ্বংস হয় না। কিছু পরিমাণ শক্তির এতে হ্রাস ঘটে আর ওই শক্তির তাপ ও অন্যান্য শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এক্ষেত্রে হবে আমাদের অপশান এ, যেখানে বলা থাকে দাবি আর যুক্তি উভয়ই সঠিক এবং যুক্তি হলো যথার্থ ব্যাখ্যা। তো 11 নম্বর হয়ে গেল আমাদের অপশান এ। এরপরে আচ্ছা, এটা ছোটো হাতের অপশান এ দেওয়া ছিল মনে হচ্ছে, হ্যাঁ। তারপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 12, এটাতেও দাবি আর যুক্তি কী বলা হয়েছে? একটি চুম্বককে ভেঙে তার মেরুগুলি আলাদা করা যায় না। একদম সঠিক কথা। একটা চুম্বককে যখন আমরা ভাঙবো তার মেরুগুলোকে, অর্থাৎ উত্তর মেরু সেপারেট আর দক্ষিণ মেরু সেপারেট এরকম করা যায় না। একটা চুম্বককে যদি ভাঙি সেটা আবার একটা নতুন চুম্বকের মতো আচরণ করে, অর্থাৎ এর মধ্যে নর্থ পোল সাউথ পোল আবার সৃষ্টি হয়ে যায়। তাহলে দাবি তো ঠিক আছে। এবার যুক্তি, যদি একটি চুম্বককে ভাঙা হয় তাহলে এর চৌম্বক ভ্রামক অর্ধেক হবে। আচ্ছা, যদি একটি চুম্বককে ভাঙা হয় তাহলে এর চৌম্বক ভ্রামক অর্ধেক হবে। তো এটা একদিক থেকে ঠিকই আছে, কারণ এই চুম্বককে যদি আমরা এর হাফ অর্ধেক ভেঙে নিই তাহলে চৌম্বক ভ্রামক অর্ধেক হয়ে যায়, এবং চুম্বককে যদি আমরা অক্ষ বরাবর ভাঙি
হাফ হাফ, তাহলেও কিন্তু চুম্বক ভ্রামক অর্ধেক হয়ে যায়। এই অঙ্কটা আমরা রায়মার্টিন এই যে কোশ্চেন ব্যাংক সেটা সমাধান করার সময় করেছি। এবার যদি অন্য কোথাও থেকে ভেঙে স্যার, তাহলে কিন্তু সেটা হবে না। তাই যদি কোনো চুম্বককে অর্ধেক অর্ধেক ভাঙা হয়, এর চুম্বক ভ্রামক অর্ধেক হবে। মনে হচ্ছে আমার এটা এই অর্ধেক অর্ধেকই কথাটা হতো, তাহলে সেই ক্ষেত্রে আমরা অপশান বিটাকেই সঠিক নেব। দাবি ও যুক্তি সঠিক, কিন্তু যুক্তিটা সঠিক ব্যাখ্যা নয়। হ্যাঁ, দাবি সঠিক ব্যাখ্যা নয়। তো 11 এ, এবার 12 আমরা বিটাকে নিলাম, ঠিক আছে। 12 বি কী বলা হয়েছে, এ ক্ষেত্রফলের 4টি পাতের মধ্যবর্তী দূরত্ব ডি উহারা চিত্রানুযায়ী স্থাপিত হলে ধারকত্ব কত হবে? 2 এপসাইলন নট এ বাই ডি, 3 এপসাইলন নট এ বাই ডি, 4 এপসাইলন নট এ বাই ডি, 4 এপসাইলন নট এ বাই ডি। আচ্ছা, আর যে ছবিটা দেওয়া আছে সেটা কীরকম, এটা আর একটা, এটা আর হলো আমাদের এতটা না, হ্যাঁ এটা আর এটা, ওকে। এটা একটু ছোট হয়ে গেল, হ্যাঁ এটা। এবারে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, তাহলে এটাকে আমরা পজিটিভ, এটাকে আমরা নেগেটিভ মনে করে নেব। তাহলে দেখো, একটা সমান্তরাল পাতধারক গঠিত হতে গেলে কি কি লাগবে? একটা নেগেটিভ প্লেট, একটা পজিটিভ প্লেট। তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ, এখানে একটা ধারক গঠিত হবে। এটা নেগেটিভ, এটা পজিটিভ, এখানে একটা ধারক গঠিত হবে। কিন্তু এই দুটো প্লেট মিলে কি কোনো ধারক গঠিত হবে? হবে না, কারণ এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, বুঝা গেছে? তাহলে এইখানে টোটাল দুটো ধারক গঠিত হবে। তো কোশ্চেন নম্বর হলো এটা 14, লিখবো চিত্রানুযায়ী দুটি সমান্তরাল পাত ধারক গঠিত হবে, ওকে। এবার তুল্য ধারকত্ব কি হবে? তুল্য ধারকত্ব সেটা হলো সি ইকুইভ্যালেন্ট ইজিক্যাল টু C1 প্লাস C2, যেহেতু এরা সমান্তরাল সমবায়ে যুক্ত। এবার একটা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব এপসাইলন নট এ বাই ডি প্লাস এপসাইলন নট এ বাই ডি সমান 2 এপসাইলন নট এ বাই ডি। এটা আছে স্যার আমাদের অপশান এতে, ঠিক আছে। এরপর আমি চলে এলাম কোশ্চেন নম্বর 15। কী বলা হয়েছে? বর্তনীতে এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ হবে। আচ্ছা, একটা ছবি দেওয়া আছে, তুল্য রোধ বের করতে হবে, তাই তো। জায়গাটা ক্লিয়ার করে দিলাম। ছবিটা কি স্যার? ছবিটা হচ্ছে আমাদের এইরকম একটা গোলাকার অংশ। এইবার এর মধ্যে রেজিস্ট্যান্স লাগানো আছে। এইখানে একটা রেজিস্ট্যান্স, এইখানে একটা রেজিস্ট্যান্স, এইখানে একটা রেজিস্ট্যান্স, আর এইখানে একটা রেজিস্ট্যান্স। এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট। আর রেজিস্ট্যান্সগুলো, এটা হলো আর, এটা 2R, এটা 3R, এটা 4R, 3R 4R, আর এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। দেখো, এই যে রেজিস্ট্যান্সগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এই রেজিস্ট্যান্সটাও বি পয়েন্টের সঙ্গে যুক্ত, এটাও বি পয়েন্টের সঙ্গে যুক্ত, এটাও এ থেকে বি এর মধ্যে যুক্ত, এটাও এ থেকে বি এর মধ্যে যুক্ত। তার মানে প্রত্যেকটা রেজিস্ট্যান্সই এ টু বি, শুধু ছবিটা দেখতে আমাদের আলাদা লাগছে। আমরা সেই পয়েন্টগুলোর দিকে লক্ষ্য করব, কারণ এটাও এই সমস্ত জায়গায় কোনো রেজিস্ট্যান্স নেই। এর অর্থ হচ্ছে যে আমরা এটা বি পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা বি পয়েন্ট, সবগুলোকে বি পয়েন্টই ধরবো। তাহলে প্রত্যেকটা রেজিস্ট্যান্স এ টু বি এর মধ্যে কানেক্টেড। এবার প্রত্যেকটা রেজিস্ট্যান্স যদি এ টু বি এর মধ্যে কানেক্টেড হয়, তাহলে ছবিটা কেমন হবে স্যার? এরকম, ঠিক আছে।
এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এরা কোন সমবায়ে যুক্ত? এরা হচ্ছে তাহলে সমান্তরাল সমবায়ে যুক্ত। এটা হলো সমান্তরাল সমবায়, ঠিক আছে। এইবার আমাদের সুবিধা হয়ে গেল, একটা আর, একটাকে 2r, একটাকে 3r, আর একটাকে 4r। তাহলে 1/r ফাইনাল ইজ ইকাল টু 1/r প্লাস 1/2r প্লাস 1/3r প্লাস 1/4r, এটা নিব। এবার লসাগু করে দেব, তাহলে লসাগু হয়ে যাবে আমাদের 12r, এটা হয়ে গেল 12, আর এটা হয়ে গেল 6, এটা হয়ে গেল 4, এটা হয়ে গেল 3। যোগ করে দিলে 6 4 10 15 25, 25/12r। হ্যাঁ, অতএব আর ফাইনাল ইজ ইকাল টু 12, আচ্ছা এই 8টা নিচে থাকবে, 12r/25। হ্যাঁ, তাহলে এটা আছে আমাদের অপশান ডিতে, অপশান ডি। এরপর আমি শুরু করলাম কোশ্চেন নম্বর 15। চিত্রানুযায়ী ও বিন্দুর বিভব কত হবে? আচ্ছা, আরেকটা জিনিস, আগে আমরা যে দুটো অঙ্ক করলাম সেগুলোর নাম্বারিংটা 13 14 হবে। এটা হলো কোশ্চেন নম্বর 15। দেখো, এই হলো আমাদের সেই ছবিটা যেখানে 12 ভোল্ট 3 ওহম, 3 ভোল্ট 3 ওহম, 6 ভোল্ট 3 ওহম ও বিন্দুর বিভব আমাদের নির্ণয় করতে হবে। আমরা ধরে নিব ও বিন্দুর বিভব হলো ভি, এখানকার যে বিভব সেটা হলো ভি। তাহলে এখানে আমরা কেসিএল ব্যবহার করে দেব। চলো তাহলে কি হবে, 12 মাইনাস ভি বাই 3 প্লাস 3 মাইনাস 3 মাইনাস ভি বাই 3, রোধগুলো সবগুলোই দেখো 3 3 3, তাহলে 6 মাইনাস ভি বাই 3 ইজ ইকাল টু 0। লসাগু 3 হলো, 3 মাইনাস ভি প্লাস 3 মাইনাস ভি প্লাস 6 মাইনাস ভি হলো। এটা হয়ে গেলো তাহলে কত, 15 15 6 21, তাই না? 12 3 15 15 6 21 মাইনাস 3v, এটাকে এইদিকে গুণ করে দিলে তো 0 হয়ে যাবে। অতএব 3v ইজ ইকাল টু 21, v ইজ ইকাল টু 7। এটা আছে আমাদের অপশান এতে, 7 ভোল্ট। এরপর শুরু করলাম আমি কোশ্চেন নম্বর 16। কী বলা হয়েছে, চিত্র অনুযায়ী একটি বর্তনীর 3টি ব্যাটারি E1 1 ভোল্ট, E2 2 ভোল্ট, E3 3 ভোল্ট এবং অভ্যন্তরীণ 1 ওহম 2 ওহম 1 ওহম সমান্তরালে যুক্ত পি আর কিউ বিন্দুর বিভব পার্থক্য, পি আর কিউ বিন্দু। হ্যাঁ, তাহলে এই হলো আমাদের এখানে পি বিন্দু আর এটা হচ্ছে কিউ বিন্দু। এর মধ্যে বিভব পার্থক্য আমাদের নির্ণয় করতে বলেছে। এইখানে এইভাবে আমাদের ব্যাটারি ও রোধ কানেক্টেড আছে। এবারে এই যে বর্তনী, এই বর্তনীর জন্য আগে আমরা কি করব, তুল্য রোধ বের করে নেব। বর্তনীর তুল্য রোধ সমান্তরালে যুক্ত, তাহলে কত হবে, 1/r ফাইনাল ইজ ইকাল টু 1/1 প্লাস 1/2 প্লাস 1/1, 1/r ফাইনাল ইজ ইকাল টু লসাগু করলে 2, তাহলে এটা হলো 2 1 2, 1/r ফাইনাল ইজ ইকাল টু 5/2, অতএব আর ফাইনাল ইজ ইকাল টু 2/5। এরপর আমরা ধরে নিয়েছি এর মধ্যে দিয়ে I1 কারেন্ট, এর মধ্যে দিয়ে I2, এর মধ্যে দিয়ে I3 কারেন্ট। এখন কি করব, যে এই I1 I2 I3 এর মান কত সেটা বের করব। I1 তাহলে কত হবে, E/R 1/1 সমান সমান 1 এম্পিয়ার। এবার I2টা কত হবে, এটা 2/2 ইজ ইকাল টু 1 এম্পিয়ার। এবার এটা কত হবে, I3টা, সেটা হবে 3/1 ইজ ইকাল টু 3 এম্পিয়ার। তো টোটাল কারেন্ট কত হয়ে গেল, I ইজ ইকাল টু I1 প্লাস I2 প্লাস I3। এক্ষেত্রে টোটাল কারেন্ট হয়ে গেল আমাদের কত স্যার, 1 প্লাস 1 প্লাস 3 ইজ ইকাল টু 5 এম্পিয়ার। কারেন্ট হয়ে গেল 5 এম্পিয়ার। আর টোটাল রেজিস্ট্যান্স, টোটাল কারেন্ট আমাদের বের করা কমপ্লিট। এরপরে আমরা এর যে বিভব পড়বে পি আর কিউ বিন্দুর বিভব বের করতে পারবো। অতএব ভি বের করব কার মধ্যে, পি কিউ এর মধ্যে। তাহলে আই ইকুইভ্যালেন্ট আর আর ইকুইভ্যালেন্ট বসাবো। তাহলে এটা হলো 5 আর আর হলো 2/5,
কাটাকাটি করলে থাকবে তো আমাদের 2 ভোল্ট। এটা আছে আমাদের অপশান বিতে। এরপর আমি শুরু করলাম কোশ্চেন নম্বর 17। কী বলা হয়েছে, 6 ওহম এবং 12 ওহম এর রোধক দুটির সমান্তরাল সমবায়ে যুক্ত। এই সমবায়টিকে 10 ভোল্ট ব্যাটারি ও 6 ওহম রোধকের সাথে শ্রেণীতে যুক্ত করা হলো। 12 ওহম রোধকের প্রান্তের বিভব পার্থক্য হবে 4 ভোল্ট, 16 ভোল্ট, 2 ভোল্ট, 8 ভোল্ট। আচ্ছা দেখো, এই হলো আমাদের সেই ছবি। প্রথমত 6 ওহম 12 ওহম দুটি রোধ সমান্তরালে যুক্ত, এদের সঙ্গে শ্রেণীতে একটা 6 ওহম রোধ এবং 10 ভোল্টের ব্যাটারি যুক্ত করলাম। তাহলে এই যে দুটো ব্যাটারি রোধ তারা সমান্তরালে যুক্ত, এদের জন্য তুল্য রোধ কত হবে? কোশ্চেন নম্বর 17 এটা। তাহলে আর ইজিক্যাল টু কী হয়, R1 R2 বাই R1 প্লাস R2 এটা হয়। তাহলে কি হচ্ছে আমাদের 6 ইন্টু 12 আর 12 প্লাস 6, তার মানে 6 ইন্টু 12 বাই 18, তাই তো? তো এটা দিয়ে কেটে দিলে 3, এটা দিয়ে কেটে দিলে 4, কত পাচ্ছি 4। এর পরের সার্কিটটা কেমন হবে স্যার? এটা সিম্পল একটা এরকম সার্কিট হবে। এইখানে 4 ওহম আর এখানে 6 ওহম, ঠিক? এটা 4 ওহম আর এটা 6 ওহম। এইবারে দেখো, আমাদের এই 12 ওহম আর রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ বের করতে বলেছে। তাহলে 12 ওহম রোধটার পরবর্তী যে সার্কিট সেটা তো এটা, মানে 4 ওহম রোধটা আসছে তো 12 ওহম আর 6 ওহম রোধটা মিলে, তার মানে এইখানে যা ভোল্টেজ থাকবে এইখানে তাই ভোল্টেজ থাকবে, একই ভোল্টেজ থাকবে, বুঝে গেছে? এইখানে যা ভোল্টেজ থাকবে এইখানে তাই ভোল্টেজ থাকবে, কমন। এবার এইখানে আমরা ব্যবহার করব ভোল্টেজ ডিভিশন ল। হ্যাঁ, ভোল্টেজ ডিভিশন নিয়ম। সেটা কি স্যার? যার অ্যাক্রসে ভোল্টেজ বের করব সেটাকে আমি ধরে নিলাম ভি। তাহলে টোটাল ভোল্টেজ কত? 10 এখানে বের করব, তাহলে এটা উপরে আর টোটালটা নিচে 10। রোডটা এটা কেটে যাবে, তাহলে উত্তর হবে 4 ভোল্ট। এটা কোন অপশানে আছে? এটা আছে আমাদের অপশান এতে। এটাই হচ্ছে আমাদের ভোল্টেজ ডিভিশন ল। এরপরে আমি শুরু করছি কোশ্চেন নম্বর 18। কী বলা হয়েছে, একটি বড় বাড়িতে 40 ওয়াটের 5টি বাল্ব, 100 ওয়াটের 5টি বাল্ব এবং 80 ওয়াটের একটি পাখা ও 1 কিলোওয়াটের একটি হিটার আছে। মেইনস ভোল্টেজ 220 ভোল্ট হলে মেইনের ফিউজটির সর্বনিম্ন ধারক ক্ষমতা হবে 8 এম্পিয়ার, 10 এম্পিয়ার, 12 এম্পিয়ার এবং 14 এম্পিয়ার। আচ্ছা, আগে আমাদের যে মোট ক্ষমতা সেটা আগে বের করে নিতে হবে, যে কত কি এখানে আছে। মোট ক্ষমতা কত দেখো, মোট ক্ষমতা সেটা যেটা দেওয়া আছে 40 ইন্টু 5 প্লাস 100 ইন্টু 5 প্লাস 80, মানে একটা পাখা ছিল আর একটা হিটার, তাহলে এটাও হবে 1000। এইটাকে ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি 20, তাই তো? তাহলে 200, তারপরে এটা হলো 500, তারপরে হলো 80, তারপরে হলো 1000, তাহলে এটা হলো 700 আর 1780 ওয়াট এটা। আবার আমরা জানি পি ইজিক্যাল টু কী হয় স্যার, ভিআই। অতএব আই ইজিক্যাল টু পি বাই ভি। 1780 আর ভিটা কত দেওয়া আছে 202, 220, 0 কেটে গেল। এটাকে যদি কাটাকাটি করি তাহলে আমরা আর কি পাবো, 2 দিয়ে কেটে দিলে এটা হচ্ছে 11 আর এটা হবে 89। তাহলে 89 বাই 11 মানে 8 পূর্ণ 1/11 এরকম। তাহলে এইটাকে আমরা কার সঙ্গে সমতুল্য মনে করতে পারি, অর্থাৎ সর্বনিম্ন যেহেতু জিজ্ঞাসা করেছে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আমরা হলে 10 এম্পিয়ারের সঙ্গে বলতে পারি। 8 এম্পিয়ার কারেন্ট তো এটা সহ্য করবেই, এর থেকেও মেইনসের ফিউজের যে সর্বনিম্ন ক্ষমতা যেটা 8-এর পরে সেটা আছে 10। তাহলে এটা হবে আমাদের অপশান বি, কেমন। এরপরে কোশ্চেন নম্বর 19। কী বলা হয়েছে, ইলেকট্রিক বাল্ব 25 ওয়াট 220 ভোল্ট, 100 ওয়াট 220 ভোল্ট শ্রেণী সমবায় 440 ভোল্ট লাইনের সঙ্গে যুক্ত। কোন বাল্বটি ফিউজ হবে? আচ্ছা, কোন বাল্বটি ফিউজ হবে?
এটা হচ্ছে কোশ্চেন নম্বর 19। দেখো এটাও আমরা দুটো পদ্ধতিতে সমাধান করব। একটা হচ্ছে যে যেভাবে আমরা ভোল্টেজটা বের করে নিয়ে যার ভোল্টেজ অধিক হয়ে যাবে সেটা আগে ফিউজ হবে, তাহলে আগে আমরা ভোল্টেজটা বের করার চেষ্টা করব। তো পাওয়ারের ফর্মুলাটা আমরা কি জানি, P = V²/R। আগে রোধটা বের করে নিই, তারপরে ভোল্টেজগুলো বের করব। তাহলে প্রথমে রোধ ধরলাম R1, সেটা হবে 220 ইন্টু 220, তাই না? এরপরে দেওয়া আছে 25 এটা। আর যেটা R2টা দেওয়া ছিল 220 ভোল্ট 100 ওয়াট, তাহলে 220 ইন্টু 220/100 এটা। এবার কি করছি, এদের অনুপাত করে দেবো, কাটাকাটি করলে তো কষ্টকর হবে, তাহলে অনুপাত করে দিচ্ছি। R1/R2 যদি করি তাহলে কি পাবো, 220 ইন্টু 220/25 ইন্টু 100/220 ইন্টু 220। ঠিক আছে, এখন সিম্পল হয়ে গেল। আগে কাটাকাটি করলে অসুবিধা হতো, সব কেটে গেল, এটা দিয়ে এটা কেটে যাবে, এটা হচ্ছে 4। তাহলে R1/R2 আমরা কত পেলাম স্যার, 4। আচ্ছা, এরপরে আমরা এদের ভোল্টেজগুলো বের করব। তাহলে যেটা ভি 25 ওয়াটেরটা বের করি, আর তারপর 100 ওয়াটেরটাও বের করব। এবার V = ভোল্টেজ ডিভিশন ল আবার আমরা ব্যবহার করব। টোটাল ভোল্টেজ কত দেওয়া আছে আমাদের, 420 আগেরটাতে যেটা করলাম। এবার 25 আর 25 বাই টোটাল রোধ, আর 25 প্লাস আর একটা কত, 100। এবার R1:R2 করলে আমরা কত পাচ্ছি, 4:1। এবার এখানে যদি এই ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে 440। আচ্ছা, এটাকে আমরা R25 বলছি, আর এটাকে R100। হ্যাঁ, তাহলে একই হবে লেখাগুলো, এটা R25, এটা R100। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কত অনুপাতগুলোই আমরা এই R25, যেটা R25:R100 4:1 হলো। তো তাহলে R25 মানে কত, 4, আর টোটালটা 5। এবার এটাকে কেটে দিলে 8 8 5 40, তারপরে আবার 40। তাহলে এটা হচ্ছে 32 3 35। এবার V100-এর অ্যাক্রসে ভোল্টেজ কত যাবে, 440 ইন্টু, এবার যদি অনুপাতটা করি তাহলে কত হবে, 1, মানে এটা উপরে, 1টা উপরে, নিচে 5। হ্যাঁ, নিচের রোধ দুটো যোগ করে, আর উপরে হচ্ছে যে রোধের জন্য বের করবো সেটা। তাহলে এটা তো কেটে দেখলামই, কেটে কত হচ্ছে, 88। তাহলে এটা শুধুমাত্র 88 ভোল্ট। তাহলে দেখো প্রথম ব্যাটারিতে আমরা 352 ভোল্ট দিব, মানে দিয়েছি, আর দ্বিতীয়টাতে 80 ভোল্ট দিয়েছি। কিন্তু প্রথমটার যে লিমিট সেটা দেওয়া আছে কত, 220 ভোল্ট। এটা কত দেওয়া আছে, 220 ভোল্ট। আর আমরা দিয়েছি কত, 352। তাহলে এই বাল্বটা ফিউজ হয়ে যাবে, তাহলে 25 ওয়াটের বাল্বটা ফিউজ হবে। এটা হবে অপশান সি। হ্যাঁ, 25 ওয়াট ফিউজ হবে। ঠিক আছে, আচ্ছা, এইবার যদি আমরা এই ক্যালকুলেশনটা না করতে চাই, এইখান থেকে দেখো এই দুটো রোধের মধ্যে কার রোধ বেশি, এটার আর এটার মধ্যে। R1 > R2 হবে না, R1 > R2 হবে। ক্যালকুলেশন করে দেখো, এখানে 220কে মাত্র 25 দিয়ে ভাগ করবো, এখানে 220কে মাত্র 100 দিয়ে ভাগ করবো, তাহলে এটা বড় হবে, এটা ছোট হবে। এবার যার এই রোধ বেশি হবে তার পাওয়ার বেশি হবে, ফলে সেটা আগে ফিউজ হবে। তাহলে এক্ষেত্রেও আমরা বলতে পারতাম যে
25 ওয়াটের বাল্বটা আগে ফিউজ হবে, নাহলে সিম্পল আমরা এইভাবে ক্যালকুলেশন করেও বের করতে পারি। ওকে, এই গেল আমাদের 20-19। এরপরে চলে যাবো আমরা কোশ্চেন নম্বর 20। কী বলা হয়েছে, 10 ওহম অভ্যন্তরীণ রোধযুক্ত একটি গ্যালভেনোমিটার 0.01 প্রবাহে পূর্ণ স্কেল বিক্ষেপ দেখায়। ইহাকে একটি ভোল্টমিটারে রূপান্তরিত করতে হলে পূর্ণ স্কেল বিক্ষেপ 120 ভোল্ট করতে কত রোধ যুক্ত করতে হবে। আচ্ছা, গ্যালভেনোমিটার থেকে ভোল্টমিটার রূপান্তরিত করব, তো এর জন্য আমাদের কি করতে হবে, গ্যালভেনোমিটার থেকে ভোল্টমিটারে রূপান্তরিত করতে হলে একটা উচ্চমানের রোধকে যুক্ত করতে হবে। কোথায়? শ্রেণী সংখ্যায়। এই হলো আমাদের সার্কিট, এটা গ্যালভেনোমিটার, এর সঙ্গে একটা উচ্চমানের রোধ যুক্ত করব। এই যে কারেন্ট, সেটাকে বললাম আমি আইজি। তাহলে এখান থেকে আমরা এই ফর্মুলা ব্যবহার করব, ভি ইজিক্যাল টু আই আর, এখানে আর হলো এটা প্লাস এটা, জি প্লাস আর। ঠিক আছে, এবার এটা কত আমরা করতে চাই। আচ্ছা, আমরা এই আরটা বের করবো, তো আগে ক্যালকুলেশনটা করে নিই। এটা ভি বাই আইজি জি প্লাস আর, অতএব আর ইজিক্যাল টু ভি আইজি মাইনাস জি। এটাকে এই পারে নিয়ে গেলাম, আরটা এখানে থাকলো। এরপরে এই ভি টেসের কত, আমরা যত ভোল্ট পরিমাপ করতে চাই সেটা হচ্ছে 120, আর আইজি কারেন্ট কত দেখাচ্ছে আমাদের 0.01, মাইনাস জিটা কত দেওয়া আছে 10 ভোল্ট। তাহলে এই দুটো শূন্য চলে যাবে উপরে, দুটো দশমিক তুললে এটা হচ্ছে 12000 মাইনাস 10। হ্যাঁ, এখানে তো 1 থাকবে, সেটা না লিখলেও চলবে। আর এবার এটাকে বিয়োগ করলে আমরা পাবো 11990। এটা আছে আমাদের অপশান এত ওহম, অপশান এতে। এই গেল আমাদের 20 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা শুরু করবো কোশ্চেন নম্বর 21। তার আগে একটা গল্প দেওয়া আছে, এই গল্পটা তোমরা পড়ে নিও। আমরা চলে গেলাম অঙ্কের মধ্যে। কী বলা হয়েছে, কোনো পরিবের গোলকের ব্যাসার্ধ 1 মিটার হলে তার ধারকত্ব কত হবে। আচ্ছা, ব্যাসার্ধ দেওয়া আছে, ধারকত্ব বের করতে হবে, সেই পদ্ধতিতে করতে হবে। কোশ্চেন নম্বর 21। আমরা কি জানি, সি ইজিক্যাল টু গোলকের জন্য 4πε0 আর। এবার 4πε0 মান বসাবো, আর এই যে আর, সেটা 1 মিটার দেওয়া আছে, সেটা বসাবো। এটা কত হবে, 1/9 ইন্টু 10⁹9। 1/4πε0 মান হচ্ছে 9 ইন্টু 10⁹9। এবার 4πε0 মান তাহলে উল্টে যাবে, ইন্টু 1। তো এটা আমরা কি করতে পারি, দেখো যে 1/9 এখানে থাকলো, ইন্টু 10⁻⁻9 চলে গেলো উপরে। এবার কি করতে পারছি, যে এটাকে আমরা 10⁻10 করে দিই, এখানে একটা 10 নিলাম, ইন্টু 10⁻9 হলো, আর এখানে 9। তাহলে এটা গুণ করলে আবার 9ই চলে আসবে। এবার যদি এটাকে ভাগ করি, তাহলে আমরা পাবো কত, 1.1 ইন্টু 10⁻⁻9, সরি 10⁻10, এটা ফারাড। এটা আছে অপশান সিতে। এরপর চলে গেলাম আমি কোশ্চেন নম্বর 22। কী বলা হয়েছে, একটি গোলাকার তরল বিন্দুর ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড, বিন্দুটি ভেঙে 8টি সমান ব্যাসার্ধের তরলবিন্দুতে পরিণত হলো। প্রতিটি তরল বিন্দু ধারকত্ব হবে 1/2 মাইক্রোফ্যারাড, 1/4 মাইক্রোফ্যারাড, 1/8 মাইক্রোফ্যারাড এবং 8 মাইক্রোফ্যারাড। আচ্ছা, এই অঙ্কগুলো সমাধান করার ক্ষেত্রে আগে আমরা ব্যাসার্ধের যে সম্পর্ক সেটা বের করে নিই। যে একটা বড় তরল বিন্দু ভেঙে তো 8টিতে পরিণত হয়েছিল, তাহলে 4/3 পাই আর কিউব, বড় তরল বিন্দুর আয়তন সমান 8 ইন্টু ছোট তরল বিন্দুগুলির মোট আয়তন 4/3 পাই, 4/3 পাই স্মল আর কিউব। তাহলে 4/3 পাই কেটে গেল, ক্যাপিটাল আর ইজিক্যাল টু 2 আর হলো। এইবারে আমরা কী করবো স্যার, ধারকত্ব। তাহলে বড় তরল বিন্দুর ধারকত্ব C1, ছোট তরল বিন্দুগুলির ধারকত্ব C2, সেটা সমান কে আর, আর এটা হবে তাহলে কে আর। আমরা রেশিও করে দিলাম, তাতে কী হবে, K1 K2 কেটে যাবে, আমরা C2টা বের করবো, তাই তো। C1টা দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা, এটা কেটে গেল। C1টা কত দেওয়া আছে, 1 মাইক্রোফ্যারাড। তার মানে আপাতত আমরা 1 লিখছি, এই ইউনিটটা পড়ে নেবো C2। আর এদের মধ্যে যেটা সম্পর্ক, আর তাহলে এটা দেখো, আচ্ছা এটা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, R2 ইজিক্যাল টু 2R।
বাই আর, এটা কেটে যাবে। অতএব C2 ইজ ইকাল টু 1/2 হাফ মাইক্রোফ্যারাড। এটা হলো তাহলে মাইক্রোফ্যারাড, অপশান এতে, 22-এর অপশান এ। এরপরে কোশ্চেন নম্বর 23 কী বলা হয়েছে, এ ও বি ব্যাসার্ধের দুটি গোলীয় পরিবাহীকে একটি সরু পরিবাহী তার দ্বারা সংযুক্ত করে ব্যবস্থাটিকে কিছু পরিমাণ আধান দেওয়া হলো। এই দুই গোলীয় পরিবাহীতে আধান এমনভাবে বণ্টিত হবে যাতে তাদের তলমাত্রিক ঘনত্বের অনুপাত, আচ্ছা আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত জিজ্ঞাসা করা হয়েছে, A/B, B/A, A² B² B² A²। আচ্ছা তাহলে আধানের তলমাত্রিক ঘনত্বের ফর্মুলা কী হয় স্যার, আধান বাই ক্ষেত্রফল। আমাদের এটা গোলীয় পরিবাহী, তাহলে আমরা লিখব σ1 প্রথম গোলকের জন্য, আধান Q1 বাই 4 A1² প্রথম গোলকের জন্য ব্যাসার্ধ, আর σ2 ইজ ইকাল টু এটাকে ধরলাম Q2 বাই 4 B² দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ। এবার যদি অনুপাত করে দিই σ1 বাই σ2, তাদের তলমাত্রিক ঘনত্বের অনুপাতটাই তো জিজ্ঞাসা করা হয়েছে, তাহলে কী হবে σ1 বাই 4 A1² ইন্টু 4 B² বাই, আচ্ছা এটা Q1 আধানটা, এটা Q1 আর এটা হচ্ছে আমাদের Q2। ওকে, তাহলে এখানে এটা কেটে যাবে, থাকছে কি স্যার Q1 B² আর এটা হচ্ছে Q2 A², এটা থাকছে। এবার আধানগুলোকে আমরা কি করতে পারবো, দেখো যে একটা গোলকের জন্য যেটা বিভব, গোলকের জন্য কি হয়, Q ইজ ইকাল টু CV হয়, তাই না, আধান সমান CV, ঠিক আছে। তো এখান থেকে Q1 বাই Q2 যদি করি, যেহেতু দুটো গোলক তার দিয়ে যুক্ত তাদের বিভব কী হবে, সমান C1V বাই C2V, অতএব Q1 বাই Q2 সমান কী পাচ্ছি, C1 বাই C2, তাই না। ভি তো কেটে যাবে, দুটো গোলককে যদি তার দিয়ে যুক্ত করে দিই তাহলে বিভবের মান হবে সমান C1 বাই C2। এইবার C1 বাই C2 আবার কি, কোনো একটা গোলকের জন্য CGS পদ্ধতিতে বিভব যদি আমরা ধরি সেটা তার ব্যাসার্ধের সমান। এবার C1 বাই C2 আবার কী হয়ে যাবে স্যার, A/B ব্যাসার্ধের সমান। এই যে আমাদের Q1 বাই Q2 সেটা থেকে আমরা পাচ্ছি C1 বাই C2, যেহেতু বিভব সমান সেটা থেকে আমরা পাচ্ছি A/B। এই যে আমাদের Q1 বাই Q2 সেখানে কি বসাবো, তাহলে A/B বসাবো, আর এটা B² বাই A² থাকছে, এটা কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে গেল, থাকলো B/A। তাহলে আমাদের আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত বেরোলো, B/A, এটা আছে অপশান বিতে। এই গেল আমাদের 23। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 24। এনটি একই ধরনের ছোট ফোটার বিভব ভি, ফোটাগুলি যুক্ত হয়ে একটি বৃহৎ ফোটা গঠন করলে বিভব কত হবে, সিম্পল। আমাদের এবার ফর্মুলাটাই জিজ্ঞাসা করা হয়েছে। দেখো এটা শেষে আমি 3টে ফর্মুলা বলে দেব, যেখান থেকে আমরা সহজে এই ধরনের অঙ্কগুলোর ব্যাসার্ধ সম্পর্কিত যে রাশিমালা সেগুলোকে নির্ণয় করতে পারবো। কোশ্চেন নম্বর 24। তাহলে আমাদের একটা এনটি ছোটো ফোঁটা ছিল, সেগুলো মিলে একটা বড় ফোঁটা তৈরি করলো। তাহলে বড় ফোঁটার জন্য আমরা ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর ধরি, 4/3 পাই ক্যাপিটাল R কিউব ইজ ইকাল টু N ইন্টু 4/3 পাই স্মল r কিউব। তাহলে এখান থেকে R ইজ ইকাল টু কী পাবো, N 1/3 R, এটা পাবো, 4/3 কেটে যাবে। আচ্ছা, এরপরে ছোটো ফোঁটার যে বিভব, ছোটো ফোঁটাগুলির এবার বিভবটা আমাদের দেওয়া আছে, ছোট ফোঁটার বিভব, তাই না, V ইজ ইকাল টু Q/R, এটা। এবার বড় ফোঁটার বিভব কী হবে, বড় ফোঁটার বিভব, এটাকে বললাম V, ক্যাপিটাল V ড্যাশ। আচ্ছা,
তাহলে টোটাল আধান কিউ বাই ব্যাসার্ধ ক্যাপিটাল আর। এবারে দেখো এটা বসাবো, আর টোটাল আধান এখানে কী হবে, ছোটো ছোটো গোলক ফোঁটাগুলোতে যত আধান ছিল তার সমষ্টি, ছোটো আধানগুলো ফোঁটাগুলোতে আমরা এই যে আধান ধরেছি ক্যাপিটাল স্মল কিউ, তাহলে এটা হবে এন কিউ বাই ব্যাসার্ধ, এটা এন 1/3 আর। এটাকে যদি উপরে নিয়ে যাই পাওয়ারটাকে, তাহলে এটা হবে 1 - 1/3 আর এখানে থাকছে কিউ বাই আর। এটা ক্যালকুলেশন করলে কি হবে 2/3 আর কিউ বাই আর মানে ভি, তাহলে আমরা ভি ড্যাশ কত পেলাম, এটা এন 2/3 ভি, এটা আছে আমাদের অপশান বিতে। এবার দেখো এই ধরনের যে অঙ্কগুলো, দেখো ব্যাসার্ধের যে সম্পর্কটা সেটা দেখো, এন সংখ্যক ছোটো ছোটো ফোঁটা মিলে যখন একটা বড় ফোঁটায় পরিণত হবে তখন ব্যাসার্ধের মধ্যে কী সম্পর্ক হয়, আর ইজিক্যাল টু এন 1/3 আর, এটা হবে, বুঝা গেছে। আচ্ছা, এরপরে ধারকত্বের কী সম্পর্ক হবে স্যার, ধারকত্বের, এটা গেলো ব্যাসার্ধের সম্পর্ক। 2 নম্বর হচ্ছে ধারকত্ব, ধারকত্বের কী সম্পর্ক হবে, সেটা হবে মানে সি ড্যাশ, যদি আমরা বের করি বড় ফোঁটার যে ধারকত্ব সি ড্যাশ, সেটা হবে এন 1/3 ইন্টু ছোটো ফোঁটার ধারকত্ব সি। আর তারপরে যেটা বিভব, বড় ফোঁটার যদি আমরা বিভব বলি ভি ড্যাশ, সেটা হবে এন 2/3 ইন্টু ভি। আর শক্তি যদি আমরা বলি শক্তি ই ড্যাশ, বড় ফোঁটা, হ্যাঁ এদিকে সব বড় ফোঁটা এদিকে ছোটো ফোঁটা, ই ড্যাশ সেটা হবে এন 5/3 ইন্টু ই। তাহলে ব্যাসার্ধের সম্পর্ক আর ধারকত্বের সম্পর্ক 1/3, বিভবের 2/3 যেটা আমরা পেয়েছি, এবং শক্তির যদি বের করতে বলতো তাহলে 5/3। ঠিক আছে, এই গেল আমাদের 24। এরপরে চলে যাবো আমরা 25। কী বলা হয়েছে স্যার, একটি সমান্তরাল পাত ধারকে আহিত করা হলো এবং তারপর ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করা হলো। যদি ধারকের পাতগুলি অন্তরক হাতল দ্বারা আরও দূরে সরানো হয় তাহলে কী হবে, ধারকের আধান বৃদ্ধি পাবে, পাত দুটির বিভব বৈষম্য বৃদ্ধি পাবে, ধারকত্ব বৃদ্ধি পাবে, ধারকের সঞ্চিত শক্তি হ্রাস পাবে। আচ্ছা, যদি সমান্তরাল পাত ধারকের পাত দুটিকে আরও দূরে সরানো হয় তাহলে কী হবে, এর বিভব বৈষম্য ভোল্টেজ বৃদ্ধি পাবে, কারণ ভোল্টেজের ফর্মুলা কী ছিল, ভি ইজিক্যাল টু কিউ বাই ডি। আর এখানে ধারকত্ব বা আধান বৃদ্ধি পাওয়ার তো কোনো প্রশ্ন নেই, বোঝা গেছে। তাহলে এক্ষেত্রে হবে অপশান বি। 25 নম্বর থিওরিটিক কোশ্চেন অপশান বি। 25 এটা হবে অপশান বি, আমাদের পাত দুটির মধ্যে যে বিভব বৈষম্য সেটা বৃদ্ধি পাবে। আচ্ছা, এরপরে 26 কী বলা হয়েছে, একটি দীর্ঘ তারের তড়িৎ প্রবাহ হচ্ছে, এটিকে বাঁকিয়ে এক প্রান্তের একটি বৃত্তের আকার দিলে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র হয় বি, তারটিকে বাঁকিয়ে এন সংখ্যক পাকের বৃত্তাকার লুপের আকার দিলে চৌম্বক ক্ষেত্র হবে এন বি, এন স্কোয়ার বি, 2 স্কোয়ার বি। আচ্ছা, তো প্রথমত আমাদের কাছে একটা তার ছিল, এটাকে বাঁকিয়ে একটা লুপে পরিণত করা হলো, পরের বার কী করা হয়েছে, এই এন সংখ্যক লুপে পরিণত করা হয়েছে। প্রথমে চৌম্বক ক্ষেত্র বলেছে বি, এবার বৃত্তের জন্য যে চৌম্বক ক্ষেত্র সেটা কত হয়, বি ইজিক্যাল টু আমরা জানি μ0I/2r। এবারে সেকেন্ড টাইম যেটা চৌম্বক ক্ষেত্র সেটাকে আমরা বি ড্যাশ ধরলাম। এবার ধরলাম যে এখানে টোটাল এন সংখ্যক পাক আমরা তৈরি করেছি, তাই না, হ্যাঁ এন সংখ্যক পাক লিখিয়ে দেওয়া আছে, তাহলে μ0NI/2। এবার দ্বিতীয় ক্ষেত্রে ব্যাসার্ধটা কী হবে, দেখো এইখানে আমাদের একটা এল লেন্থের তার ছিল, এর জন্য আমরা আর ব্যাসার্ধের একটা বৃত্ত তৈরি করেছি, তাহলে এল ইজিক্যাল টু এখানে হচ্ছে 2πr, মানে এল দৈর্ঘ্যের তারটাই তো একটা বৃত্ত তৈরি করেছি, তাহলে বৃত্তের পরিধি সমান সমান হবে এর দৈর্ঘ্যের সমান। এবার এখানে কি করা হয়েছে, এইখানে আমাদের এন সংখ্যক পাক তৈরি করা হয়েছে, তার মানে ব্যাসার্ধ ছোটো করা হয়েছে, তাই না। তাহলে এক্ষেত্রে ধরবো আমরা যে কী করা হলো, এন সংখ্যক পাক তৈরি করা হলো 2πr, আর আরটা এখানে আমরা ধরলাম আর ড্যাশ। এবার এই আর ড্যাশের সঙ্গে আর এর কী সম্পর্ক, 2π তো কেটে গেলো, তাহলে আর ইজিক্যাল টু এন আর ড্যাশ, অতএব আর ড্যাশ ইজিক্যাল টু r/n, ব্যাসার্ধ তাহলে n টাইমস কমে যাচ্ছে সিম্পলি, তাহলে এটা হবে r/n।
হ্যাঁ, এবার এই এনটা চলে যাবে উপরে, মিউ নট আই বাই 2r ইন্টু এন স্কোয়ার। তাহলে মিউ নট আই বাই 2r মানে বি, তাহলে এটা আমরা পাচ্ছি এন স্কোয়ার বি। কোন অপশানে আছে 26 এন স্কোয়ার বি? এটা আছে অপশান বিতে। চলে গেলাম আমি কোশ্চেন নম্বর 27। কী বলা হয়েছে, আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে ও কেন্দ্র থেকে আর দূরত্বে চৌম্বকক্ষেত্র B1 B2 হলে B1 B2 এর অনুপাত কত হবে? √2:1 2:1, তারপরে আমাদের 2√2:1 আর 4:1। সিম্পল, এগুলো আমাদের হচ্ছে বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে আর কেন্দ্র থেকে আর দূরত্বের চৌম্বকক্ষেত্রের যে রাশিমালা সেগুলো ব্যবহার করলেই, সেটার অনুপাত করলেই আমরা এটা করতে পারবো। হ্যাঁ, B1টা হচ্ছে কেন্দ্রে, কোশ্চেন নম্বর 21, B1টা হলো কেন্দ্রে আর B2টা হলো আমাদের কেন্দ্র থেকে কত দূরত্বে? আর দূরত্বে। তাহলে কেন্দ্রের জন্য কী হয়? মিউ নট আই বাই 2r। এবার কেন্দ্র থেকে আর দূরত্বে মিউ নট আই বাই 2 ইন্টু আর স্কোয়ার বাই, এটা হচ্ছে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, কিন্তু এখানে এক্সটা কত স্যার? আর 3/2। ঠিক আছে, আসলে ফর্মুলাটা ছিল B2 যেটা, সেটা এরকম হয় মিউ নট আই বাই 2 ইন্টু আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এর 3/2। তাহলে আমাদের যেটা কেন্দ্র থেকে দূরত্ব সেটা হচ্ছে এক্স সাধারণত ফর্মুলা অনুযায়ী, কিন্তু আমাদের তো বলেছে আর দূরত্বে, তাই আমরা এটাও আর নেব, এটাও আর নেব। এবারে ক্যালকুলেশন করতে হবে। তো মিউ নট আই বাই 2r, আর এই নিচের পার্টটা চলে যাবে উপরে 2, আর এখানে যোগ করে দিলে কী হবে স্যার? 2r স্কোয়ার এর উপরে 3/2 কেমন, আর এখানে হচ্ছে মিউ নট আই ইন্টু আর স্কোয়ার। তো মিউ নট আই তো কেটে গেল, 2 কেটে গেল, এখানে থাকছে আর কিউব, আর উপরে 2 ইন্টু 2 এর পাওয়ার 3/2 থাকবে, আর আর এর পাওয়ার 3/2। 2 ইন্টু 3/2 করলে এই 2 কেটে যাবে, আর নিচে কি থাকবে? নিচে থাকবে আর কিউব, আর একটা স্কোয়ার আর কিউব। এবার এই আর কিউবের সঙ্গে এই আর কিউবও কেটে যাবে, তাহলে থাকবে শুধু এটা। বুঝে গেছে? এটা তো এটা আমাদের কি করতে বলেছে? অনুপাত, তার মানে নিচের 1টা ধরে নেব। এবার এটাকে আমরা এভাবে লিখতে পারি 2√2 1, তাহলে এটা হচ্ছে আমাদের অপশান সি। এটাকে আমি একবার ভেঙে দেখিয়ে দিচ্ছি। এটাকে আমরা সিম্পল এরকম করতে পারি 2 ইন্টু 2 1/2, এটা, তাই না? তো এটা যোগ করলেই আমরা এটা পাবো, তাহলে এটা মানেই তো 2√2। কোশ্চেন নম্বর 27 হয়ে গেল। এরপরে 28 কী বলা হয়েছে, তড়িৎ প্রবাহ মাত্রা স্থির রেখে বৃত্তাকার তড়িৎ পরিবাহীর ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়, তাহলে বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রের চৌম্বক ক্ষেত্র কী হবে? তড়িৎ প্রবাহ স্থির রেখে বৃত্তাকার পরিবাহীর ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয়, তাহলে কেন্দ্রের চৌম্বক ক্ষেত্র, এই ধরনের অঙ্ক তো একটা আমরা করলাম মনে হচ্ছে আমার। যদি ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তাহলে কি হবে? চৌম্বক ক্ষেত্র হ্রাস পাবে যদি ব্যস্তার মধ্যে সম্পর্ক হয়। কোশ্চেন নম্বর 28, বি সমান এখানে কি হয় আমরা জানি, মিউ নট আই বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রের চৌম্বক ক্ষেত্র, তাহলে বি ব্যস্তানুপাতি আর ব্যস্তানুপাতি সম্পর্ক। এবার যদি ব্যস্তানুপাতি সম্পর্ক হয়, ব্যাসার্ধ যদি দ্বিগুণ করি তাহলে চৌম্বক ক্ষেত্র অর্ধেক হবে। তাহলে এটা হচ্ছে আমাদের অপশান সি। 28 হয়ে গেল। এরপরে চলে যাবো আমরা 29। কী বলা হয়েছে, আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার কক্ষপথে একটি ইলেকট্রন প্রতি সেকেন্ডে n সংখ্যক বার আবর্তন করছে, কেন্দ্রবিন্দুতে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র। তাহলে আবার আমাদের এই ফর্মুলাটাই কাজে লেগে যাবে। কোশ্চেন নম্বর 29, আমরা জানি বি ইজিক্যাল মিউ নট আই বাই 2r। এবার আইটা এখানে কত? আমরা কি জানি আই ইজিক্যাল টু কিউ/টি। এবার একটা ইলেকট্রন প্রতি সেকেন্ডে n বার আবর্তন করছে, এটাকে আমরা এরকমও বলতে পারি যে প্রতি সেকেন্ডে nটি ইলেকট্রন যাচ্ছে, তাও তো একই ব্যাপার। কিউ ইজিক্যাল টু এনই, আর টিটা হলো 1। তাহলে আই সমান আমরা কত পাচ্ছি? 1 আই, আই সমান 1, তাহলে আই সমান হয়ে গেল আমাদের এনই। এটা এখানে বসাবো, বুঝে গেছে? বি ইজিক্যাল টু মিউ নট এনই বাই 2r, এটা আছে আমাদের অপশান সিতে।
এরপরে কোশ্চেন নম্বর 30 কী বলা হয়েছে, ই আধানযুক্ত একটি তড়িতায়িত কণা ভি সমবেগে বি চৌম্বকক্ষেত্র বি এর অভিমুখে সমান্তরালে গতিশীল হলে আধানটির উপর ক্রিয়াশীল বল কত হবে। আচ্ছা দেখো, ই আধানযুক্ত একটা কণা ভি সমবেগে চৌম্বকক্ষেত্র বি এর অভিমুখের সঙ্গে সমান্তরালে গতিশীল, এই কথাটা লক্ষ্য রাখতে হবে। সাধারণত আমরা চৌম্বক বল কি জানি, এফ ইজিক্যাল টু কিউ ভিবি, এফ ইজিক্যাল টু কিউ ভিবি, কিন্তু সাইন থিটাও আছে। থিটা যখন 90 ডিগ্রি তখন কিউ ভিবি, কিন্তু এখন তো সমান্তরালে গতিশীল, সমান্তরালে হলে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। সমান্তরালের জন্য অ্যাঙ্গেল কত হয়, সমান্তরাল হলে অ্যাঙ্গেল হয় 0 ডিগ্রি, বুঝে গেছে। তাহলে এটা 0 ডিগ্রি বসালে আমরা কি পাবো, কিউ ভিবি 0, সাইন 0 ডিগ্রির মান 0, অতএব 0। তাহলে এটা আছে আমাদের অপশান এতে। কারণ এরপরে 30 থেকে 35 এগুলো হচ্ছে বামপক্ষ ডানপক্ষ। বামপক্ষ ডানপক্ষগুলো খুব সাবধানে তোমাদের কিন্তু করতে হবে। এইটা তাহলে তোমাদের হোম টাস্ক থাকছে, তোমরা ম্যাচিং করে করে দেখবে। যদি আমরা 1-2 মেলাতে পারি তাহলে তো বাকিগুলো নিজেই মিলে যায়, বুঝে গেছে। তাহলে 30 থেকে 35 এটা হোম টাস্ক থাকছে, তোমরা অবশ্যই এটা কমেন্ট সেকশনে জানাবা। তাহলে ধন্যবাদ, আজকের মতো ক্লাসটি আমি এখানে রাখছি। আমি চেষ্টা করব বাকি পার্টগুলো ধীরে ধীরে আপলোড করার।